মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। এই যে স্যার, এখানে লিখুন নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। দুজনের নামই লিখতে হবে? হ্যাঁ, দুজনেরই। দিন। সম্পর্কও লিখবেন। আচ্ছা। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। গত কয়েক মাসে আপনাদের আমি বেশ কিছু রোমহর্ষক অপরাধের গল্প শুনিয়েছি। আজ যে অপরাধের কাহিনী আপনাদের শোনাবো সেটি ঘটেছিল আমাদের এই কলকাতাতেই, কিন্তু তার সমস্ত পাত্র পাত্রীর বাড়ি এবং পটভূমি ছিল প্রতিবেশী রাজ্য ওড়িশা। তাহলে চলুন শুরু করা যাক ক্রাইম কথা এপিসোড 7। ওড়িশা রাজ্যের ছোট্ট শহর রাউরকেলা। খুদে খুদে টিলা পাহাড়, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝর্ণা আর মৌসুমী নদী ব্রাহ্মণী ঘিরে রেখেছে গোটা শহরটাকে। রাউরকেলাকে বলা হয় ইস্পাত নগর বা স্টিল সিটি অফ ওড়িশা। কারণটা আপনারা অনেকেই জানেন। ভারতের অন্যতম বৃহত্তম স্টিল প্লান্ট এই শহরেই অবস্থিত। আমাদের আজকের কাহিনীর পটভূমি এই রাউরকেলা শহর। সময় গত শতকের 9-এর দশক। রাউরকেলা শহরের দক্ষিণে অবস্থিত মন্দিরতলা পাড়া। এই মন্দিরতলার ছেলে সদাশিব, বয়স 25 কি 26 হবে। সদাশিবের বাবা দয়ানন্দ মিশ্রের ট্রাক্টর হোলসেলের বিজনেস ছিল রাউরকেলা শহরে। অগাধ টাকা, সমস্ত মন্দিরতলা কিনে ফেলা যাবে ওই টাকায়। পাড়ার অধিকাংশ মানুষের অন্তত সেরকমই ধারণা। হাল ফ্যাশনের বাইক চেপে সারা সুন্দরগড় ডিস্ট্রিক্ট চড়ে বেড়ায় সদাশিব। স্কুলের গণ্ডি শেষ করে আর পড়াশোনা করেনি সে, করার খুব একটা দরকারও বোধ করেনি। জ্ঞান বা চাকরি কোনোটারই প্রয়োজন তার খুব একটা নেই। যে পরিমাণ অর্থ তার বাবা সঞ্চয় করে রাখছে তার জন্য, তাতে একটা জীবন আরাম করেই কেটে যাবে। জীবনের উদ্দামতা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সদাশিব। এমন সময় তার জীবনে এলো পারুল বরা। পারুলের বয়স বছর 45। সদাশিবের স্কুলের বন্ধু দীনেশের মা। দীনেশ আর সদাশিব একসঙ্গে ফুটবল খেলতো এক সময়। খেলার মাঠেই ওদের বন্ধুত্বের সম্পর্কের সূত্রপাত। দীনেশের বাবা নেই, বছর 10 আগে মারা গেছে। দীনেশ বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করত। দক্ষিণ দিনাজপুর জেলায় পোস্টিং। বাড়িতে পারুল একাই থাকত। একদিন বিকেলে একটা কাজে তেলবা বাজারে গেছিল সদাশিব। ওখানেই দীনেশের বাড়ি। সদাশিবের মনে পড়ল অনেকদিন দীনেশের খোঁজ নেওয়া হয় না। আজ একবার ওর বাড়িতে ঢু মেরে যাবে সদাশিব। দীনেশের বাড়ির দরজায় যখন সদাশিবের মোটর বাইক থামল, ততক্ষণে সন্ধে উতরে গেছে। এদিকে রাস্তায় সড়ক বাতি খুব একটা নেই। বাইক থামিয়ে টর্চ জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকল সদাশিব। ছিমছাম একতলা বাড়ি, নতুন ইটের গাঁথুনি। উঠোন পেরিয়ে ঘরের দরজায় পৌঁছল সদাশিব। উঁচু গলায় সে ডাকল, দিনেশ, ও দিনেশ, বাড়ি আছিস? ঘরের ভিতর থেকে একটা নারী কণ্ঠ উত্তর দিল, কে? আমি সদাশিব। এবার ঘরের ভিতর থেকে কিছু খুচরো শব্দ ভেসে এলো। কেউ যেন খাট থেকে উঠছে, পায়ে জুতো গলাচ্ছে, মৃদু শব্দ করে কিছু একটা যেন পড়ে যাচ্ছে ঘরের মেঝেতে। মিনিট খানেক পর ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো পারুল বরা, দীনেশের মা। মুখে উজ্জ্বল হাসি। বারান্দার হলদে আলোতে চিকচিক করছে পরনের শাড়ির জড়ি।
আরে সদাশিব যে, কেমন আছো? এই তো ভালো। দিনেশ নেই না? না, ও তো ফেরেনি। এসো, তুমি ঘরে এসো। না থাক, আমি তাহলে যাই আজকে। এমা কেন? কথা বলতে বলতেই দ্রুত পায়ে উঠোনে নেমে এলো পারুল। আলতো করে খামচে ধরল সদাশিবের কবজি, মৃদু টান মারল নিজের দিকে। খানিক অপ্রস্তুত হলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল সদাশিব। পারুল বলল, চলো ভেতরে চলো। সারাদিন একা একা থাকি, গল্প করার মানুষ পাই না তো। চলো তোমার সঙ্গে একটু গল্প করি আজ। আচ্ছা চলুন, আমি আসছি। হ্যাঁ, আমি তো আর বাইরে বেরোতে পারি না। বিধবা মানুষ, মেয়ে হলে বুঝতে। সে কোন কচি বয়সে বিধবা হয়েছি। তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও, কত কিছু দেখতে পাও। এ কথার উত্তরে সদাশিব ঠিক কি বলবে বুঝে উঠতে পারছিল না। সেদিন ঘণ্টা খানেক পারুলের সঙ্গে গল্প করেছিল সদাশিব। রাতের খাবারও খেয়েছিল একসঙ্গেই। পারুল যখন রান্না করছিল, রান্নাঘরের দরজার পাশে একটা চেয়ার পেতে বসেছিল সদাশিব। দিনেশের বাবা যখন মারা যায় তখন ওরা ক্লাস 7-এ পড়ে। সে প্রায় 14 বছর আগের কথা। তখন পারুলের বয়স ছিল 28-29। ওই বয়সে কেমন দেখতে ছিল পারুল মনে মনে আরেকবার ভাববার চেষ্টা করল সদাশিব। ঘোর লাগা গায়ের রং, তার উপর স্বাস্থ্যবতী চেহারা। দিনেশের বাবা বেঁচে থাকতে চোখে কাজল পড়ত পারুল, ঠোঁটে লাগাতো উজ্জ্বল লিপস্টিক। আর এখন শরীরটা মোটামুটি আগের মতো থাকলেও আবরণ বদলে গেছে অনেকটাই। এইসব ভাবতে ভাবতে বোধহয় অনেকক্ষণই পারুলের দিকে তাকিয়েছিল সদাশিব। কি দেখছো ওরকম করে? পারুলের প্রশ্নটা শুনে সম্বিত ফিরল তার। হ্যাঁ, কিছু না চাচি, আপ বহুত খুবসুরত হো। সদাশিবের থতমত মুখটা দেখে ঠিক করে হেসে ফেলল পারুল। চোখ টিপে সে বলল, জানি তো বেটা, এক সময় আমার খুবসুরতির কথা সারা সুন্দরগড় ডিস্ট্রিক্ট জানতো। এ ব্যাপারে আর কোনো কথা বলতে পারল না সদাশিব। তার মাথায় তখন অন্য এক ভাবনা আশ্রয় গেড়েছে। এক আদিম মাকড়সার জাল ক্রমে তার মাথাটাকে ঘিরে ফেলছে। পরদিন সন্ধ্যায় আবার দিনেশের বাড়িতে গেল সদাশিব। তারপরের দিন আবার। সেদিন মুচকি হেসে পারুল জিজ্ঞেস করল, কি ব্যাপার বেটা, তোমার কি রোজ তেলবা বাজারে কাজ থাকে নাকি? সদাশিব কিন্তু আজ আর প্রথম সন্ধ্যার মতো লজ্জা পেল না। সহজ কণ্ঠে সে বলল, কেন থাকতে পারে না? আমি কি করে জানবো বলো? আমি তো আর বাজারে গিয়ে দেখতে যাচ্ছি না। দেখতে যাবে তুমি? বেশ, পরের দিন নিয়ে যাব তাহলে। বেশ, নিয়ে যেও এসে বেটা। একটা জোয়ান ছেলেকে তুমি বেটা কেন বলছো বলো তো? লোকে শুনলে তো হাসবে। জোয়ান ছেলেটা যে আমাকে চাচি বলে, সে বেলায়? সে তো তুমি চাচি, দিনেশের মা তুমি। আর তুমি দিনেশের বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি আর চাচি বলবো না। বেশ, আমিও তাহলে আর তোমাকে বেটা বলবো না। তাই? তাহলে কি বলবে? কেন, নাম ধরে ডাকবো। আর আমি? তুমিও নাম ধরে ডেকো। পারুল। চোখ টিপে হাসল পারুল। রান্নাঘর থেকে উঠে হেঁটে এলো সদাশিবের দিকে। ওর চেহারায় ঝিলিক কাটছে নেশা ধরানো একটা হাসি। সদাশিবের একদম কাছে এসে পারুল বলল, হ্যাঁ, শুধু পারুলই বলবে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দেখা গেল সদাশিবের বাইকে চেপে রাউরকেলার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পারুল। সদাশিবের চরিত্রের ব্যাপারে আশপাশের পাড়ার মোটামুটি সবাই জানত। কয়েক মাস পর পর নতুন নতুন মেয়েকে বাইকের পিছনে নিয়ে ঘোরা, সিনেমা দেখতে যাওয়া
এসবই করে বেড়াতো সদাশিব। অন্যদিকে পারুলের মনও দীর্ঘদিন ধরে একটু উষ্ণতার জন্য হাঁসফাঁস করছিল। বড় কম বয়সে বিয়ে হয়েছিল তার উপর স্বামী যখন মারা যায় তখন পারুল পূর্ণ যৌবনা। নিজের শরীরকে চূড়ান্তভাবে আবিষ্কার করার আগেই তার জীবনে বৈধব্য নেমে আসে। ফলে সামান্য আছেই তেল আর জল মিশে গেল। দীনেশ যদিও এসবের কিচ্ছু জানত না। সে 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে, দিন কয়েক ছুটি কাটায়, তারপর আবার বর্ডারে চলে যায়। ফলে কোনো রকম বিপত্তি ছাড়াই সদাশিব আর পারুলের গোপন অভিসার চলতেই থাকল। রাউরকেলার আশেপাশের নির্জন রাস্তায় কখনো কখনো কোনো টিলার বা ঝর্ণার ছায়া ঢাকা কোণে সদাশিবের বাইকের শব্দ আর পারুলের চাপা হাসি এক নতুন গুঞ্জন তৈরি করল। আগেই তো বলেছি, সদাশিবের জীবনে মেয়ে আসাটা যদিও নতুন কিছু ছিল না, কিন্তু পারুল বরা, দীনেশের মা, বিধবা, বয়স তার চেয়ে প্রায় 2 দশক বেশি, এই রসায়নটা রাউরকেলার অনেকেরই চোখ কপালে তুলে দিল। কানাকানি শুরু হলো। প্রথমে চাপা ফিসফিস, তারপর রীতিমতো জল্পনা। দয়ানন্দ মিশ্রের ছেলে একেবারে বিগড়ে গেছে। শেষে কিনা মায়ের বয়সী এক মহিলার সঙ্গে ছি ছি ছি, মান সম্মান ডুবিয়ে দিল। এমন হাজারো কথা বাতাসে ভেসে বেড়াতে লাগলো। যদি কেউ সরাসরি জিজ্ঞেস করত তাহলে সদাশিব হেসে বলতো, আরে ও আমার বন্ধুর মা, কোনো কাজ টাজ পড়লে আমার বাইকে চেপে বেরোয় আর কি, এইটুকুই। পারুল অবশ্য এসবের কোনো তোয়াক্কাই করত না। এই গোপন সম্পর্ক তার দীর্ঘদিনের শূন্য জীবনে এক নতুন রং এনেছিল। বিধবা হওয়ার পর থেকে তার শরীরে মনে জমে থাকা উষ্ণতার অভাব যেন সদাশিবের সংস্পর্শে এসে পূর্ণ হচ্ছিল। সমাজের চোখরাঙানি, লোকনিন্দার ভয়ে সব কিছু ছাপিয়ে তার কাছে বড় হয়ে উঠেছিল এই নতুন করে বাঁচার আনন্দ। ইদানিং সে প্রায়ই উজ্জ্বল রঙের শাড়ি পরত। সিঁথিতে সিঁদুর না থাকলেও ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল ফিরে এসেছিল। পারুল জানত এসব পরিবর্তনই মানুষের চোখে পড়ছে, কিন্তু সে যেন এক অদ্ভুত বিদ্রোহের নেশায় মেতেছিল। একান্তে সদাশিবকে পারুল প্রায়ই জিজ্ঞেস করত, আমাকে ছেড়ে যাবে না তো? আপাতত তো যাচ্ছি না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে বিয়ে করে নাও আমাকে। বিয়ে এই বয়সে? কেন, সমস্যা কোথায়? সমস্যা অনেক পারুল, এখন বিয়ে করা যাবে না। আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে নাকি? করতেই পারি, কিন্তু তাও আমি তোমার কাছেই আসবো। ও হবে না, আমি ঝাঁটা পেটা করে বের করে দেব তখন। সদাশিব স্বভাবগতভাবেই উদাসীন। তার জীবনের মূল মন্ত্র ছিল ভোগ আর উদ্দামতা। পারুলের প্রতি তার আকর্ষণ ছিল মিশ্র। একদিকে যেমন ছিল শারীরিক কামনা, তেমনই ছিল সমাজের চোখে ধুলো দেওয়ার একটা চাপা আনন্দ। দীনেশের বন্ধু হয়ে দীনেশের মাকেই প্রেমিকা বানানো, এই ঝুঁকি এবং গোপন খেলার উত্তেজনা তাকে আরো বেশি করে পারুলের দিকে টেনে নিয়ে যেত। সে পারুলকে কখনো কখনো চাচি বলে খেপিয়ে তুলত, আবার পর মুহূর্তেই আদর করত প্রেমিকের মতো। আর পারুলের সবচেয়ে বড় ভয় ছিল দীনেশকে নিয়ে। দীনেশ তাদের সম্পর্কের বিন্দু বিসর্গও জানত না। সে যখন বাড়ি আসত তখন সদাশিব সচেতনভাবেই তেলবা বাজারের দিকটা এড়িয়ে চলত। তবে এই এড়িয়ে চলা যে সব সময় সম্ভব হতো এমনটা নয়। একবার দীনেশ ওদের দেখে ফেলল। সেবার দীনেশ আচমকাই ছুটি নিয়ে বাড়ি এলো।
ট্রেন থেকে নেমে সে রাউরকেলা স্টেশনের কাছেই একটা চায়ের দোকানে বসেছিল। তখনই দেখল সদাশিব বাইকে চেপে বাজারের দিকে যাচ্ছে। বাইকের পেছনে কোনো এক মহিলা বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু তার শাড়ি পরার ধরন, সদাশিবের কাঁধে ছুঁয়ে থাকা আঙুলগুলোর গড়ন বড্ড বেশি চেনা লাগছিল দীনেশের। উঁচু গলায় সদাশিবকে ডাকল সে। আরে সদাশিব নাকি? কি খবর? সদাশিব দীনেশকে আগে থেকেই দেখতে পেয়েছিল। বাইক থামিয়ে সহজ গলাতেই সে বলল, আরে দিনেশ, কখন এলি? এই তো এক্ষুনি। বাড়ি যাবি তো এখন? হ্যাঁ, আর কোথায় যাব? তোর গাড়ি পেছনে কে? ভাবি নাকি? বিয়ে করছিস তুই? না রে, ধাট, ভাবি না। তুই বাড়ি যা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আমি এখন যাই, একটা কাজ আছে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, যা যা। সদাশিব তার দীর্ঘদিনের বন্ধু। বন্ধুর চরিত্র সম্পর্কেও ভালো মতন ধারণাই ছিল দীনেশের। নতুন নতুন মেয়েদের নিয়েই দিন কাটে সদাশিবের। কিন্তু এই মেয়েটিকে কেমন যেন চেনা চেনা মনে হলো দীনেশের। মুখটা দেখতে পায়নি দীনেশ, কিন্তু তাও। যাগ্গে, চা শেষ করে উঠে পড়ল দীনেশ। হবে হয়তো আশপাশের কোনো মেয়ে। বাড়ির পথে পা বাড়ালো সে। অনেক দিন মায়ের হাতের রান্না খায়নি, খিদে পেট ডাকছে। একটা ট্রেকারে চেপে মিনিট 20 মধ্যেই বাড়িতে পৌঁছে গেল দীনেশ। পারুল তখন রান্নার জোগাড় যন্ত্র করছিল। দীনেশকে দেখে একগাল হেসে সে বলল, এতদিন পর মায়ের কথা মনে পড়লো? কি করব বলো মা, ছুটি পাই না। এবার তোর কদিনের ছুটি? মাত্র 3 দিন। যা, স্নান করে আয়। সকাল থেকে কিছু খেয়েছিস? ওই স্টেশনে নেমে 1 কাপ চা আর বিস্কুট খেয়েছি। সেদিন সন্ধ্যায় স্টেশন বাজারে সদাশিবের সঙ্গে দেখা হলো দীনেশের। বাজার ছাড়িয়ে যে রাস্তা চলে গেছে ব্রাহ্মণী নদীর দিকে, ওই রাস্তার একটা নির্জন বাঁকে দুই বন্ধু বসল। দীনেশ বলল, এই সদে, সকালে তোর পেছনে কে ছিল? হ্যাঁ? সদাশিব মুচকি হাসল দীনেশের কথা শুনে। সে বলল, ও তুই চিনবি না, এখানকার মেয়ে না। কি বলছিস, এখানকার মেয়ে না? আমার তো কেমন চেনা চেনা ঠেকলো। 1 সেকেন্ডের জন্য সদাশিবের ভুরু বেঁকে গেল। গলা একখাত নামিয়ে সে জিজ্ঞেস করল, দেখেছিস নাকি? দেখবো আর কেমন করে? 3 হাত লম্বা ঘোমটা টেনে ছিল তো। আগে তো এমন ঘোমটাওয়ালি মেয়ে তোর বাইকের পেছনে দেখিনি ভাই। দীনেশের কথা শুনে মৃদু হাসল সদাশিব। তার ভিতরে তখন তোল পার হচ্ছে। এই জন্য নয় যে নারী তার বাইকের পিছনে বসেছিল সে তার বন্ধুর মা। সদাশিবের চিন্তার কারণ, যদি সে ধরা পড়ে যায়। মানবিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা সদাশিবের কোনো কালেই ছিল না। তার নিজের স্বার্থটুকু নিয়েই যত চিন্তা। ফলে দীনেশের সঙ্গে কথা বলার সময় কোনো রকম অপরাধ বোধ সদাশিবের মনে কাজ করছিল না। দীনেশের কথার উত্তরে সে ঘাড় দুলিয়ে বলল, মাঝে মধ্যে একটু স্বাদ বদল করতে হয় দোস্ত, তুই এসব বুঝবি না। সারাদিন লেফট রাইট করে বেড়ালে তো আর এগুলো মাথায় ঢোকে না। বুঝতেও চাই না ভাই। যাকগে, মেয়েটা কে এবার বল। বাগডেকার মেয়ে অমৃতা। এই তো মাসখানে কালা বলো। বলাই বাহুল্য, এই গল্প সদাশিব আর পারুল বরা মিলেই সাজিয়েছিল। দুপুরে দীনেশকে স্টেশন বাজারে দেখে মুহূর্তের জন্য হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল পারুলের। আচমকা কমে গিয়েছিল সদাশিবের বাইকের গতি। দীনেশের সঙ্গে কয়েকটা খুচরো কথা বলে বেরিয়ে যাওয়ার পর দ্রুত গল্পটা সাজিয়ে নিয়েছিল পারুল আর সদাশিব। আগডেগা? কেন? রাউরকেল্লা আর মন বসছে না তোর? বললাম না তোকে, মাঝে মধ্যে একটু স্বাদ বদল করতে হয়। যাকে ছাড় তুই এসব। তাই তুই কদিন আছিস? এই 2 দিন পরে ফিরতে হবে। দীনেশের সঙ্গে সেদিন ওদের বাড়িতেও গেল সদাশিব।
পারুলও খুব আদর যত্ন করল ছেলে আর ছেলের বন্ধুকে। দুজনকে একসঙ্গে খাবার বেড়ে দিল সে। তারপর বলল, মাঝে মধ্যে তো আমাদের বাড়িতে আসতে পারো সদাশিব। খালি দিনেশ বাড়ি ফিরলে এদিকে তোমাকে দেখি যে। বেশ, আসবো তাহলে এবার থেকে। হ্যাঁ ভাই, একটু খেয়াল রাখিস তো মায়ের। একা একা থাকে তো, শরীর স্বাস্থ্য যেন কেমন ভেঙে পড়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচি, তুমি আমাকে খবর পাঠাবে কোনো দরকার পড়লে এবার থেকে। আর আমি এমনিতে মাঝে মধ্যে আসবো, কেমন? ঠিক আছে বেটা, এসো। তুমি এলে তোমার সঙ্গে তাও দুটো কথা বলতে পারবো। মা, সদাকে আরো দুটো রুটি দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সদাশিব না করল না। রুটি দেওয়ার অছিলায় সদাশিবের পাশে গিয়ে দাঁড়ালো পারুল। ছুঁয়ে দিল একবার ওকে। দিনেশ যদিও কিছুই বুঝতে পারল না টেবিলের ওপাশে তখন কি ঘটছে। খাওয়া দাওয়া শেষ করে বেরোনোর সময় সদাশিব পারুলকে দেখে আরেকবার বলল, চাচি, দিনেশ যাওয়ার পরদিন আমি একবার আসবো। তোমার যা যা বাজার সদাই লাগে আমি করে দিয়ে যাবো, কেমন? আসি। অবশ্য দিনেশ চলে যাওয়ার পরের দিন পর্যন্ত আর অপেক্ষা সইল না সদাশিবের। যেদিন দুপুরে দিনেশ বেরোলো, সেদিনই সন্ধ্যাবেলায় সদাশিবের বাইকের হর্ন শোনা গেল পারুল বরার বাড়ির দরজায়। দিনেশ আবার আসবে 6 মাস পর। ততদিন আর কোনো ঝামেলা নেই। তরতর গতিতে এগিয়ে চলল পারুল আর সদাশিবের অভিসার। যদিও পারুল যতটা আঁকড়ে ধরেছিল সদাশিবকে, সদাশিব কিন্তু ঠিক তার উল্টো পথে চলছিল। মাস ঘুরতে না ঘুরতেই সুতো আলগা করতে শুরু করল সদাশিব। এক নারীতে বেশি দিন তার পোষায় না। অন্য কোনো মেয়ে হলে এতদিনে বুক চিতিয়ে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসত সদাশিব। কিন্তু পারুল সদাশিবের আর 5টা সঙ্গিনীর মতো তরুণী নয়। যথেষ্ট বয়স হয়েছে তার। সে জানে কিভাবে জাপটে ধরে আটকে রাখতে হয় পুরুষকে। তাই হাজার চেষ্টা করেও বেরিয়ে আসার ফাঁক ফোকর খুঁজেই পাচ্ছিল না সদাশিব। মাস দেড়েক পর দয়ানন্দ মিশ্র একদিন সদাশিবকে ডাকলেন। এমনিতে তিনি ছেলের জীবন যাপন সম্পর্কে যথেষ্টই অবগত ছিলেন, তবে বিষয়গুলোকে খুব একটা পাত্তা দেননি কোনোদিন। তিনি জানতেন ছেলে তাকে জমের মতো ভয় করে। দয়ানন্দ সদাশিবের সামনে একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, সদা, ছবিটা একবার দেখতো। সদাশিব দেখল ছবিটা একটা মেয়ের। বছর 19-20 বয়স হবে। অপূর্ব সুন্দরী বলা যায় না। এ মেয়ের চেয়ে ঢের সুন্দর সদাশিব দেখেছে, ছুঁয়েছে। মেয়েটার গায়ের রং ধপধপে সাদা। অন্তত ছবি দেখে এটাই মনে হলো সদাশিবের। চামড়া তো নয়, যেন আটার দলা। সদাশিব জিজ্ঞেস করল, কে মেয়েটা? প্রশান্ত পাণ্ডের মেয়ে ললিতা। প্রশান্ত পাণ্ডে কে? সে তুই চিনিস না। আগে রাউরকেল্লায় থাকতো, এখন পাটনায় তেলের কারবার করে। আমার পরিচিত। মেয়ের বিয়ে দিতে চায় তোর সঙ্গে। বিয়ে? কথাটা শুনে চমকে উঠল সদাশিব। এখনই বিয়ে করে নেবে সে? এই বয়সে? বিয়ে করলে তো তার জীবনের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে যাবে। অথচ বাবার কথার প্রতিবাদ করার মতো সাহস সদাশিবের কোনো কালেই ছিল না। ছেলেকে চুপ থাকতে দেখে দয়ানন্দ বললেন, আমি কিন্তু কথাবার্তা সেরে ফেলেছি সব। প্রশান্ত পাণ্ডে 10 লাখ টাকা পণ আর একটা গাড়ি দেবে বিয়ের সময়। আর ললিতা প্রশান্তের একমাত্র মেয়ে। কাজেই পরে ওর ব্যবসা তোর হাতেই আসবে। এর চেয়ে ভালো সম্বন্ধ আর হয় না রে সদা। সামনের মঙ্গলবার ওরা আসবে এখানে তোকে দেখতে। দয়ানন্দ ব্যবসায়ী মানুষ। কাকে কোথায় আঘাত করে কাজ হাসিল করতে হয় তা তিনি ভালো মতোই জানতেন। অনাগত ভবিষ্যতের লোভে চকচক করে উঠল
সদাশিবের দৃষ্টি। সে সহজ কণ্ঠে বলল, ঠিক আছে বাবা, আমি রাজি। সদাশিবের চোখে ভবিষ্যতের লোভ চিকচিক করে উঠেছিল, এ কথা সত্যি। কিন্তু পর মুহূর্তেই পারুলের কথা মনে পড়তেই একটা চাপা বিরক্তি মিশ্রিত অস্বস্তি বোধ হলো। ললিতার ছবি তার কাছে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছিল। 10 লক্ষ টাকা, বিশাল ব্যবসা আর এক তরুণী বধূ, আর এই সব কিছুর মাঝখানে পারুল যেন একটা পুরনো অপ্রয়োজনীয় বোঝা হয়ে চেপেছিল। সে জানে পারুলকে গিয়ে এই খবর দেওয়াটা সহজ হবে না, তবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা পাকা সুযোগ তৈরি হয়েছে, এই ভাবনাটাই তাকে এক ধরনের আনন্দ দিচ্ছিল। এই বিদায়টা যতটা সম্ভব নাটকীয় করার একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিল সদাশিব। পরদিন সন্ধ্যা নামার আগেই সদাশিব তার বাইক নিয়ে তেলবা বাজারের দিকে রওনা হলো। এই পথ, এই বাড়ি, এই হলুদ আলো, গত কয়েক মাস ধরে এটাই ছিল তার উদ্দাম জীবনের এক বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আজ প্রতিটা মুহূর্ত তার কাছে মুক্তির পথে শেষ বাধা অতিক্রম করার মতো মনে হচ্ছে। দীনেশের বাড়ির দরজায় বাইক থামিয়ে যখন সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল, পারুল তখন রান্নাঘরে বসে আলুর খোসা ছাড়াচ্ছে। সদাশিবকে দেখেই পারুলের মুখে হাসি ফুটে উঠল। আজকাল সদাশিব একটু দেরি করলেই সে ছটফট করত। সদাশিবকে দেখার জন্য, ছোঁয়ার জন্য সারা দিন ধরে অপেক্ষা করত পারুল। সে বলল, আরে শিব, এসে গেছো? আমি তো ভাবছিলাম আজ বুঝিয়ে আসবেই না। কি হয়েছে? মুখটা এমন শুকনো কেন? সদাশিব তার মুখে কৃত্রিম বিষাদের একটা প্রলেপ টেনে তারপরই তেলবা বাজারের রাস্তায় পা রেখেছিল। ঘরের ভিতরে ঢুকে একটা চেয়ারে পারুলের মুখোমুখি বসল সে। পারুলের আনন্দিত মুখটা দেখে তার ভিতরে এখন বিরক্তি জন্মাচ্ছে, কিন্তু নিজের মুখে সেটাকে গভীর উদ্বেগের রূপ দিল সদাশিব। বাবা বাবা আজ ডেকেছিল আমাকে। কিছু বলেছেন? হ্যাঁ, অনেক কিছুই, ওই জন্যই তো এলাম। দাঁড়াও, আলুগুলো কেটে নি, তারপর শুনছি তোমার কথা। না না, আগে আমার কথাটা শোনো, খুব জরুরি একটা কথা বলার আছে। আচ্ছা আচ্ছা, বলো কি কথা? তোমার মুখটা কেমন শুকনো লাগছে, শরীর খারাপ নাকি? তোমার জন্য গরম গরম জিলিপি এনে রেখেছি, আগে জিলিপি খাও, তারপর সব কথা হবে। পারুল উঠে জিলিপির বাটি আনতে যেতেই সদাশিব তার হাত চেপে ধরল। তার চোখে গভীর এক হতাশার অভিনয়। পারুল অবাক হয়ে তাকালো সেদিকে। সদাশিব বলল, জিলিপি পরে হবে পারুল, আমার কথাটা শোনো। সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ খবর এটা, কিন্তু কিছু করার নেই। বাবা বাবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কি সিদ্ধান্ত? তুমি এমন ঘাবড়ে যাচ্ছ কেন? সদাশিব একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন অনিচ্ছা সত্ত্বেও কাজটা তাকে করতে হচ্ছে, পারুলকে বলতে হচ্ছে। এমন একটা ভাব নিয়ে মাথা নিচু করে তাকালো সদাশিব, যেন সে পারুলের কাছে ক্ষমা চাইছে। বাবা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে পারুল। কথাটা শুনে পারুলের হাতের আলুর খোসা ছাড়ানোর ছুরিটা মেঝেতে পড়ে গেল। তার মুখের হাসিটা পলকে মিলিয়ে গেল, চোখের উজ্জ্বলতাও যেন নিভে গেল। সদাশিব সবই লক্ষ্য করল। পারুলের মুখের ওই ধাক্কা খাওয়া অভিব্যক্তি তার ভিতরে এক ধরনের স্বস্তি দিচ্ছিল, কিন্তু বাইরে তা প্রকাশ করল না। মুখে ধরে রাখল সেই যন্ত্রণার ভান। আমি বাবাকে অনেক বললাম যে আমি বিয়ে করব না, আমার কথা শুনলো না। কি বলছো তুমি? মজা করছো? আমাকে ছেড়ে দিচ্ছ তুমি? না পারুল,
আমি কেন মজা করবো বলো তো? আমিও তো চাইনি, কিন্তু বাবা, তুমি তো জানো বাবার কথার ওপর কথা বলার সাহস আমার নেই। বাবার বন্ধু পাটনার তেল ব্যবসায়ী প্রশান্ত পান্ডের মেয়ে ললিতা, সামনের মঙ্গলবার ওরা আমাকে দেখতে আসবে। সব ঠিক হয়ে গেছে, আমি বাবাকে। এদিকে পারুলের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তার বহুদিনের সাজানো স্বপ্ন এই গোপন উষ্ণতার আশ্রয়ে সবকিছু যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। প্রথমে অবিশ্বাস, তারপর তীব্র রাগ এসে গ্রাস করলো তাকে। এই জন্যই তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে, এই জন্যই ইদানিং দেরি করে আসছো। তুমি তো আমাকে ভালোবাসতে, আমাকে বিয়ে করবে বলেছিলে। এই সবই মিথ্যে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি পারুল, কিন্তু ভালোবাসা দিয়ে তো সব হয় না বলো। তুমিও তো বোঝো এটা একটা অসম সম্পর্ক। সমাজ এই সম্পর্কটাকে মেনে নেবে না কিছুতেই। আর বাবার কাছে গেলে তো সব ফাঁস হয়ে যাবে বলো। উনি আমাকে ত্যায্য পুত্র করবেন, আমি পথে বসবো। তুমি কি চাও যে আমি পথে বসে যাই বলো? পথে বসবে? এই ছিল তোমার প্রেম, তোমার আদর। আমার জীবন তো কবেই শেষ। তুমি কেন আমার জীবনে এলে তবে? সদাশিবের কণ্ঠে এবার যুক্তির প্রলেপ। সে যেন পারুলকে কঠিন বাস্তবটা বোঝাতে চাইছে। আমি জানি পারুল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তো তোমাকে বোঝাতে চেয়েছিলাম বলো, যে আমাদের সম্পর্কটা শুধু সময়ের জন্য। এটার পরিণতি পেতে পারেন আমি বোঝাইনি তোমাকে। তুমি আমার চেয়ে অনেক বড়। সমাজে আমাদের নিজেদেরও তো একটা সম্মান আছে। আর তাছাড়া তুমি দিনেশের কথা ভাবো। দিনেশ? ওকে আবার কেন আনছো? দিনেশ আমার বন্ধু, তোমার ছেলে। সে যখন 1-2 বছরের মধ্যে বিয়ে করবে, তখন তুমি আমার বউ হলে তোমার ছেলের নতুন বউয়ের সঙ্গে তুমি কিভাবে থাকবে শুনি? এই জটিলতা কি তুমি চাও? ভেবে দেখো, আমাদের কারণে ওর জীবনটা নষ্ট হোক তুমি চাও? হ্যাঁ, আমি চাই না পারুল, আমি চাই না। আমি তোমার ভালো চাই পারুল। ও, তুমি কি ভাবছো যে আমার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে না, আমারও কষ্ট হচ্ছে পারুল, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। পারুলের চোখে এবার জল। রাগ মুহূর্তে অভিমানে পরিণত হলো। তোমার কষ্ট হচ্ছে? তাহলে আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো, বাবার কাছে চলো, গিয়ে বলো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। সদাশিব মনে মনে বিরক্ত হলো পারুলের এই নাটকীয়তায়। সে ভাবল, আচ্ছা ঝামেলা তো, এ তো সহজে কাটছেই না। যদিও মুখে সহানুভূতি বজায় রাখল, পারুলকে চটিয়ে ফেললে হিতে বিপরীত হতে পারে। সে বলল, তুমি ভুল করছো পারুল, এই আবেগ এখন সামলাও। শোনো, এতেই আমাদের দুজনের ভালো হবে। আমি আসছি, আমি আজ আর কথা বাড়াতে চাই না। শান্ত মাথায় ভাবো। পারুল ছুটতে গিয়ে সদাশিবের জামার কলার চেপে ধরল। তার চোখ দিয়ে অনর্গল জল গড়াচ্ছে। তুমি যেও না শিব, আমাকে ফেলে যেও না, ছেড়ে যেও না আমাকে। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার দাসী হয়ে থাকবো। তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি তোমার বাবার কাছে যাব, আমি তোমার বাবার কাছে যাব, তোমার হবু বউকে বলে আসবো, সব বলে দেব, সব বলে দেব। দেখবো কে তোমাকে বিয়ে করে, দেখবো আমি কে তোমাকে বিয়ে করে। এরকম করো না পারুল, ছাড়ো, আমি আসছি পারুল, ছাড়ো। কি বলছো? এই সম্পর্কের শুরুতে তো আমাদের এরকম কথা ছিল না পারুল। তুমি শুধু আমার শরীর চেয়েছিলে, আমিও তাই চেয়েছিলাম পারুল। শুরুতে কি ছিল তা আমি এখন জানি না। আচ্ছা, ছাড়ো, ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে, আমি বিয়েটা করি। বাবা যখন কথা দিয়ে ফেলেছে তখন, আর ওরা মোটা টাকা যৌতুকও দেবে বলেছে। আর বিয়ের পর আমি তোমার কাছেও আসবো। সদাশিবের এমন ছেলে ভোলানো সান্ত্বনা শুনে রাগে গর্জে উঠল পারুল। হিস হিস করে সে বলল, আমায় কি মনে হয়? হ্যাঁ, আমায় কি মনে হয় তোমার? বাজারের মেয়ে? পারুল, আমি বাজারের মেয়ে আমি? তুমি শুধু আমার, আর কাউকে আমি তোমার ভাগ দিতে পারবো না, এই বলে রাখলাম। আমি আসছি। সদাশিবের মুখে তখন আর মেকি হাসিটা নেই, আছে শুধু ভয়ে মেশানো বিরক্তি। সে দ্রুত পারুলের হাত ছাড়িয়ে পিছন ফিরে দরজা দিয়ে বেরিয়ে গেল। তার কানে তখনও বাজছে পারুলের কান্নার আওয়াজ আর সেই কথা,
আমি তোমাকে ছাড়বো না কিছুতেই, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না কিছুতেই। বাইকে স্টার্ট দিয়ে সে তীব্র গতিতে ছুটল মন্দির তলার দিকে। আচ্ছা ঝামেলায় পড়া গেল। সত্যি সত্যি পারুল পাটনা যাবে নাকি? ইস, কেন যে মেয়েটার পরিচয় দিতে গেছিল সদাশিব, নিজের উপরেই ওর রাগ হতে লাগলো। পারুল যদিও পাটনা যায়নি শেষ পর্যন্ত। সেই রাতে তার আর খাওয়া দাওয়া হয়নি। সদাশিব চলে যাওয়ার পর থেকেই সেই যে বিছানায় পড়েছে, কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা পারুলের মনেও নেই। তার যখন ঘুম ভাঙল তখন চাঁদ অস্ত গেছে, ভোর হব হব। রান্নাঘরের বারান্দায় আলুর খোসাগুলো শুকিয়ে লেগে আছে মেঝেতে। জিলিপির ঠোঙাটা নেতিয়ে পড়ে রয়েছে টেবিলের ওপর। যে প্লাস্টিকের চেয়ারে সদাশিব বসেছিল সেই চেয়ারটা আধ ভাঙা অবস্থায় পড়ে আছে ফ্লোরে। সদাশিব চলে যাওয়ার পর রাগে চেয়ারটাকে ভেঙে ফেলেছিল পারুল। দুদিন সদাশিবের দেখা নেই। পারুল আশা করেছিল সদাশিব হয়তো তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা ঠেকাবে, কিন্তু সদাশিবের মনে মনে কি চলছে তা তো আর পারুল জানত না। সপ্তাহ পেরিয়ে গেল। আজ রোববার। কাল বাদে পরশু সদাশিবের বাড়িতে আসবে মেয়ের বাড়ির লোকজন। দুশ্চিন্তায় ছটফট করতে লাগলো পারুল। শেষে কোনোভাবেই আর নিজেকে সে আটকে রাখতে পারল না। সে সোজা চলে গেল সদাশিবের বাড়িতে। রাউরকেলার হোলসেল ট্রাক্টর ব্যবসার মালিক দয়ানন্দ মিশ্রের বাড়ি রীতিমতো ছোটখাটো রাজপ্রাসাদ। বিরাট পাঁচিল, সামনে বাগান, এক ফালি পুকুর, তার গেটের পাশে বিশাল এক ট্রাক্টর দাঁড়িয়ে। মন্দির তলার আর 5টা ভাঙাচোরা বাড়ির মতো এ বাড়ি নয়। বেলা তখন প্রায় 11টা। সদর দরজায় পৌঁছে একটা দীর্ঘশ্বাস ফেলল পারুল। মনে মনে এই বাড়িতে আসার স্বপ্ন দেখেছে সে 1-2 বার, কিন্তু এইভাবে নয়। ক্ষোভ, অভিমান আর প্রত্যাখ্যাত হওয়ার তীব্র জ্বালা পারুলকে যেন এক উন্মাদ শক্তিতে ভরিয়ে তুলেছে। কোনো দ্বিধা না করে লোহার গেট খুলে সে ভেতরে ঢুকে গেল। গেট পেরোতেই চোখে পড়ল বিরাট উঠোন। উঠোনের একপাশে জল ছাপ দেওয়া বাঁধানো বারান্দা। সেই বারান্দার রকিং চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন দয়ানন্দ মিশ্র। পাশে একটা টুলে বসে পান সেজে দিচ্ছিলেন সদাশিবের মা যশোদা দেবী। মধ্যবয়সী হলেও তার শরীরে এখনো বনেদিয়ানার ছাপ, সিঁথিতে চওড়া সিঁদুর। যশোদা দেবী বয়সে পারুলের চেয়ে বছর 5 বড়, যদিও চেহারায় পারুলের মতো জৌলুস আর নেই। সদাশিবকে অবশ্য কোথাও দেখা গেল না। সোজা হেঁটে গিয়ে পারুল বারান্দার সামনে দাঁড়ালো। দয়ানন্দ দেখলেন আলুথালু চুলের এক মধ্যবয়স্ক নারী এসে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি পারুল বরা, দীনেশের মা। যশোদা দেবী একবার পানের সরঞ্জাম থেকে মুখ তুলে পারুলকে দেখলেন, তারপর আবার পান সাজায় মন দিলেন। দয়ানন্দ মিশ্রের মনে পড়ল এই নামে একজনের কথা সদাশিবের মুখে শুনেছেন তিনি, তার স্কুলের বন্ধু। ও, কিছু হয়েছে? আপনার ছেলে সদাশিবের সঙ্গে আমার কথা আছে। এই সময় পিছনের দরজা দিয়ে সদাশিব বেরিয়ে এলো। তার চোখে মুখে স্পষ্ট ভয় আর অস্বস্তি। পরশু মেয়ের বাড়ির লোক আসছে, আর আজ এই ভয়ানক পরিস্থিতি। সে বাবার চোখে চোখ রাখতে পারল না। পারুলকে দেখেই সে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নিল। পারুল, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি তুমি জানো না? তোমার তো কোনো খবরই নেই। এখন খুব ব্যস্ত আছি আমি যাবো একদিন সময় করে। তুমি যাও এখন এখান থেকে। সময় করে? আমায় তোমার কি মনে হয় বলো তো? দয়ানন্দ মিশ্র আর যশোদা দেবী বোকার মতো দুজনের কথা শুনছিল। কি যে ঘটছে তা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না।
সদাশিব বলল, তুমি বাড়ি যাও পারুল, আমি আসছি কাল পরশুর মধ্যে। সদাশিবের কথা শুনে পারুল তেলে বেগুনে জ্বলে উঠল। কাল পরশু পাকা দেখা হয়ে যাওয়ার পর যাবে কেন? আমাকে কি মনে হয় তোমার? যশোদা দেবী এবার টুল থেকে উঠে দাঁড়ালেন। পান সাজা থেমে গেল, তার চোখ কপালে। দয়ানন্দ মিশ্র খবরের কাগজটা হাত থেকে নামিয়ে রাখলেন পাশের টেবিলে। তিনি শীতল কঠিন চোখে পারুলের দিকে তাকালেন। এই মহিলা কি বলছেন সদাশিব? সদাশিব আমতা আমতা করে শুরু করলো। হ্যাঁ, না বাবা কিছু না, ও দিনেশের মা। দিনেশ আমার বন্ধু। দিনেশ, আমি ওকে মাঝে মাঝে বাজার থেকে তেল বা পৌঁছে দিতাম, আর দিনেশ না থাকলে টুকটাক কাজ করে দিতাম ওদের বাড়ির। এসব তুমি কি বলছো চাচি? পারুল যেন আজ নিজের শেষ সম্মানটুকুও বিসর্জন দিতে প্রস্তুত। তার আর হারাবার কিচ্ছু নেই। কি বলছি শুনুন তাহলে আপনারা। গত 1.5 মাস ধরে আপনার ছেলে আমার সঙ্গে ঘুরছে। আমি ওর প্রেমিকা। আমাকেও বিয়ে করবে বলে কথা দিয়েছিল, আর এখন যৌতুকে 10 লক্ষ টাকার গাড়ির লোভে আমাকেও দূরে ঠেলে দিচ্ছে। পারুলের কথা শুনে এক মুহূর্তের জন্য দয়ানন্দ আর যশোদা থমকে গেলেন। দয়ানন্দ তার ছেলের চরিত্রের কথা জানতেন, কিন্তু এমন জঘন্য নোংরামি তার কল্পনাতেও ছিল না। দিনেশের মা, বয়সের ছেলের থেকে অন্ততপক্ষে 20 বছরের বড়। এই নোংরামিটা যেন টাকার লোভের চেয়েও বেশি আঘাত দিল তাকে। তার মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। দুর্ঘটনা যা ঘটার ঘটে গেছে, কিন্তু ছেলে যাই করুক তারই তো ছেলে। আজ বাদে কাল বিয়ে, এখন এসব প্রশ্রয় দিলে চলবে না। তিনি রাগী কণ্ঠে বললেন, আশ্চর্য সাহস তো তোমার! আমার বাড়িতে এসে আমার এই ছেলের নামে এসব মিথ্যে কথা বলছো। মিথ্যে নয়, আপনার ছেলে আমাকে ঠকিয়েছে, আমাকে ব্যবহার করেছে। আমি সব বলে দেব। কাল ললিতা এলেই আমি সব ফাঁস করে দেব। আমি পাটনা যাব, প্রশান্ত পান্ডেকে বলবো আপনার ছেলে কি জিনিস। দেখবেন আপনার ছেলের বিয়ে কিভাবে ভাঙে। ওর জীবন আমি নষ্ট করে দেব। সদাশিবও এবার বেপরোয়া হয়ে উঠল। যেভাবেই হোক তাকে বাঁচতে হবে এই ঝামেলা থেকে। আর কোনো লুকোছাপা করে লাভ নেই। সে বলল, হেই, আমি তোমাকে বিয়ে করব কোনোদিন বলিনি। যাও তো, এই যাও 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 যাও, যা করবে করে নাও। দুদিন একটু ভালোভাবে কথা বলেছি, তাতে পুরো মাথায় উঠে গেছো একদম। বেরিয়ে যাও এখান থেকে। আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমাদের কাউকে ছাড়বো না। দেখে নিও, আমার সম্মান যখন গেছে তখন তোমাদেরও থাকবে না বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নেবো। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। পারুল যখন এই কথাগুলো বলছিল, যশোদা দেবীর মনে হচ্ছিল তার বনেদি সম্মান যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তিনি তার ছেলের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। দয়ানন্দ মিশ্রের চোখ দুটিও তখন জ্বলন্ত অঙ্গার। এই ধরনের জঘন্য পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে চাল দিতে হয় তা দয়ানন্দ জানতেন। তার এই ব্যবসায়িক বুদ্ধিটুকুই এই মুহূর্তে তার রক্ষা কবচ। তীক্ষ্ণ শীতল কণ্ঠে দয়ানন্দ বললেন, থামো পারুল! এই বয়সে এসে নিজের ছেলের বন্ধুর পেছনে ঘুরছ। এর থেকেই বোঝা যায় তোমার চরিত্রটা কেমন। তুমি আমার ছেলের পেছনে ঘুরছিলে নাকি আমার ছেলের টাকার পেছনে, তা আমি বুঝতে পারছি। আর আমার ছেলে যদি কোনো ভুল করেও থাকে, তার বয়স কম, তুমি তো শুরুতেই তাকে বোঝাতে পারতে। তোমার নিজের একটা বড় ছেলে আছে, তাও আমার ছেলের সঙ্গে তুমি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে কেন? কথা বলতে বলতে রকিং চেয়ার থেকে উঠে পারুলের দিকে এক পা এগিয়ে গেলেন দয়ানন্দ। তার দীর্ঘ শরীর আর কর্তৃত্বপূর্ণ ভঙ্গিমা পারুলকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। পারুলকে চুপ থাকতে দেখে দয়ানন্দ আবার বললেন, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। কাল পরশু মেয়ের বাড়ির লোক আসবে। তুমি যদি পাটনা যাও বা এখন আমার বাড়িতে কোনো অঘটন ঘটে, তাহলে জেনে রেখো, আমি দয়ানন্দ মিশ্র। তোমার চরিত্র কেমন তা আমি রাউরকেল্লা সবার সামনে এনে ছাড়ব। তোমার ছেলে দিনেশ বিএসএফ এ চাকরি করে তো? তোমার এই নোংরামি প্রকাশ পেলে তার চাকরি থাকবে? আমার ছেলের মতো তারও মান সম্মান ডুববে। সে একটা চরিত্রহীন মহিলার সন্তান, এটাই প্রচার হয়ে যাবে। সেটাই কি চাও তুমি?
দয়ানন্দ মিশ্র জানতেন কোথায় আঘাত করতে হয়। দীনেশের ভবিষ্যৎ টেনে আনতেই পারুলের রাগ মুহূর্তের মধ্যেই ভয়ে পরিণত হল। তার ছেলে, যার কাছ থেকে এতদিন গোপন রাখা হয়েছিল তাদের প্রেম, ছেলেকে সে কোনোভাবেই বিপদে ফেলতে পারবে না। পারুল এবার ভয়ে ভয়ে তাকালো দয়ানন্দর দিকে। অনেক ভেবে চিনতে সে বলল, আমি আপনার ছেলেকে ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। ছাড়তে তোমাকে হবেই, নয়তো আমি তোমার আর তোমার ছেলের জীবন শেষ করে দেব। যদি আর কোনোদিন তোমাকে আমার বাড়ির আশেপাশে দেখেছি বা আমার ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করেছো, মনে রেখো আমার হাতে শুধু ট্র্যাক্টরের ব্যবসা নয়, ক্ষমতাও আছে। পুলিশ তোমার মতো চরিত্রহীন মহিলাদের ধরে নিয়ে যেতে 2 মিনিটও সময় নেবে না। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরো। পারুল আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। তার সমস্ত তেজ যেন নিমেষে বাষ্প হয়ে উড়ে গেল। দীনেশের চাকরির কথা শুনে তার হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। সে আরেকবার সদাশিবের দিকে করুণ আহত দৃষ্টিতে তাকালো। সদাশিব চোখ নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে। পারুল দ্রুত পায়ে পিছন ফিরে গেটের দিকে এগিয়ে গেল। দয়ানন্দ মিশ্র স্থির চোখে দরজার দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না পারুল গেট থেকে বেরিয়ে রাস্তায় পা রাখে। তারপর তিনি নিজের ছেলেকে দেখে ঘৃণা আর বিতৃষ্ণায় মাথা নাড়লেন। এই ছেলে তার, যার জন্য তিনি এত প্রতিপত্তি তৈরি করলেন। ছি 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 ছি, এ আমার ছেলে? ছি, এর জন্য আমি এত কিছু করলাম, এই এত প্রতিপত্তি, এত ব্যবসা, এত সম্মান, এর জন্যে? দেখো শিব, আর যেন কোনোদিন তোমাকে নিয়ে কোনো ঝামেলা আমাকে পোহাতে না হয়। মনে রেখো, এই শেষ। বিয়ের পর ওই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক রাখলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। না বাবা, আমি কথা দিচ্ছি আমি আর কোনো ঝামেলা করব না। দিনেশের বাড়িতে আমি আর কোনোদিন যাব না। তুমি মাথা গরম করো না বাবা, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন এই ভুল করব না। সদাশিব জানে বাবার কথা ফেলার ক্ষমতা তার নেই, কিন্তু পারুলের মুখটা মাছের কাঁটার মতো বিচ্ছিল ওর গলায়। সারাদিন চুপচাপ বিছানায় শুয়ে রইল সদাশিব। তারপর সন্ধে একটু ঘন হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়ল সদাশিব। গন্তব্য তেলবা বাজার। বাড়ি ফিরে পারুল যখন নিজেকে বিছানায় ছুঁড়ে ফেলেছিল, তখন তার চোখে জল অবশিষ্ট ছিল না, শুধু এক তীব্র জ্বলন্ত শূন্যতা। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গিয়েছিল। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় যেন দয়ানন্দ মিশ্রের কণ্ঠস্বর বাজছিল। চরিত্রহীন মহিলা, ছেলের চাকরি, পুলিশ, তার গোপন ভালোবাসা, তার জীবনের ফিরে পাওয়া উষ্ণতা, সবকিছুকে দয়ানন্দ এক লহমায় টেনে হিচড়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন। আর সদাশিব, সে ছিল পাথরের মতো নিশ্চল, নীরব। তার সেই নীরবতা পারুলের কানে দয়ানন্দের কথার চেয়েও বেশি ঘৃণা ঢুকিয়ে দিয়েছিল। সদাশিব তো তাকে ভালোবাসে বলেছিল, বিয়ে করার কথা বলেছিল। এসবই কি মিথ্যে? হবু শ্বশুরের টাকা আর যুবতী বধূর লোভে সে তার পুরনো প্রেমিকাকে এভাবে ছুড়ে দিতে পারল? কখন যে বৈশাখের ভরাট সূর্য ডুবে গেছে তা পারুল জানে না। ঘরে নেমে আসা অন্ধকার পারুলের ভিতরের অন্ধকারের সাথে মিশে যাচ্ছিল। পরশু মঙ্গলবার, ললিতারা আসবে, সদাশিবের নতুন জীবন শুরু হবে। আপন মনে বিড়বিড় করতে লাগলো পারুল। আর আমার জীবন, আমি আবার বিধবা হয়ে যাব, আমার শরীর আবার থেমে যাবে। আর সদাশিব ওর নতুন বউকে নিয়ে ফুর্তি করবে। আচ্ছা,
দিনেশ যদি জানতে পারে, আমি কি করব? ওকে ওকে মুখ দেখাবো কেমন করে? দিনেশের চাকরির কি হবে? দিনেশের চাকরি? না না না, আমি এসব কি ভাবছি? বাইকের আওয়াজটা যখন তেলবা বাজারের নিস্তব্ধতা ভেঙে পারুলের বাড়ির দরজায় এসে থামল, প্রথমে পারুল ভাবল সে বোধহয় ভুল শুনছে। তারপর যখন টর্চের আলোটা উঠোনে পড়ল, পারুলের সারা শরীর শক্ত হয়ে গেল। কে আসছে? সদাশিব? আরেকবার অপমান করতে, নাকি নিশ্চিত করতে যে পারুল পাটনা যাচ্ছে কিনা? পারুল চোখ বন্ধ করে পড়ে রইল। দরজা খোলার মৃদু শব্দ হলো। ধীর পায়ে ঘরে ঢুকল সদাশিব। এগিয়ে এসে তার পাশে বসল। পারুল, পারুল। পারুল কোন উত্তর দিল না। কেন দেবে? সে তার সবটা দিয়ে এই মানুষটাকে ভালোবেসেছিল, তার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করতে চেয়েছিল। আর এই মানুষটাই তার চরিত্রহীন অপবাদ শুনে নীরব ছিল। চলে যাও, চলে যাও। কাল তোমার পাকা দেখা, ললিতা আসবে, সেজে গুজে থেকো। পারুলের কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে তীব্র বিদ্বেষ। সদাশিব কিন্তু গেল না। খাটের পাশে বসে পারুলের হাতটা ধরল সে। পরিচিত উষ্ণ হাতের স্পর্শে পারুলের শরীরটা একবার কেঁপে উঠল। সদাশিব তাকে আলতো করে নিজের দিকে ঘোরালো। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে, ঠোঁট শুকনো। এই মুখটা সদাশিবকে দেখানোর কোনো ইচ্ছে তার ছিল না। আমাকে ক্ষমা করো পারুল। আজ দুপুরে আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি 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 খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? কিসের ভয়? পারুল উঠে বসল। তার শরীরে তখন প্রতিবাদের শক্তি ফিরে এসেছে। 10 লক্ষ টাকা আর গাড়িটা হাতছাড়া হওয়ার ভয়? ওই সামান্য কটা টাকার জন্য তুমি আমাকে তোমার বাবার কাছে ওইভাবে অপমানিত হতে দিলে? না 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 পারুল, টাকার ভয় নয়। বাবার চোখ, বাবার সামনে দাঁড়ালে আমার কথা বলার শক্তি থাকে না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়তে চাইনি। আমি তো তোমাকে ভালোবাসি। নির্মম হাসি নেমে এলো পারুলের কান্না ভেজা চেহারায়। দাঁতে দাঁত চেপে সে বলল, যদি ভালোবাসতেই তাহলে বাবার সামনে তুমি কেন বললে না? তুমি আমাকে তাড়িয়ে দিলে, বললে বললে আমি নাকি তোমার পেছনে ঘুরছিলাম। আমার ভালোবাসাটা তোমার কাছে শুধু একটা নোংরামি। চলে যাও শিব, তুমি যাও। তোমার নাটক আমার জানা হয়ে গেছে। তুমি আমার জীবন বিষ করে দিয়েছ, আর নতুন করে কিছু করার নেই। সদাশিব এবার পারুলকে জাপটে ধরল। পারুল চুপ, শান্ত, শান্ত হও পারুল, শান্ত, চুপ করো, চুপ করো পারুল। পারুল প্রথমে প্রবলভাবে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার শরীরে আর কোনো শক্তি ছিল না। তার বুকে মাথা রেখে সদাশিব বলতে থাকলো, আমি জানি পারুল, আমি ভুল করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। তুমি তো জানো বাবার কথার উপর কথা বলার সাহস আমার নেই। তো আমার তখন মনে হলো তোমাকে বাঁচানোর একমাত্র উপায় এটাই। আমার কথা শুনে যদি বাবা তোমাকে আরও অপমান করতেন, তুমি তো জানো না উনি কি করতে পারেন, সব করতে পারেন ওই লোকটা। আমি আমার সমস্ত লোভ লালসা একপাশে সরিয়ে রেখে আজ সারাদিন শুধু তোমাকে নিয়ে ভেবেছি পারুল। সারাদিন আমার কাছে সব আছে, অর্থ, প্রতিপত্তি, স্বাধীনতা, কিন্তু তোমার ভালোবাসা না থাকলে এসবের কোনো দাম নেই। তো আমি ভুল পথে যাচ্ছিলাম। ললিতা ও আমার জীবনের কেউ না। এই জীবনে তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই পারুল। আমি ভুল করেছি, ভুল করেছি, তবে আমি সেটা শুধরে নিতে চাই। পারুলের কান্না একটু শান্ত হলো। সে সদাশিবের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, বিয়ের কি হবে তাহলে? পরশু তো মেয়ের বাড়ির লোক আসছে। তুমি কি পারবে তোমার বাবার বিরুদ্ধে যেতে? সদাশিবের গলার স্বর এবার দৃঢ়।
যেন এই প্রথম সে তার বাবার বিরুদ্ধে কথা বলার সাহস খুঁজে পেয়েছে। পারবো। আমি আর এই মিথ্যে জীবনে ফিরতে চাই না পারুল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ললিতাকে বিয়ে করব না। আমার দরকার নেই, বাবার সম্পত্তি আমার দরকার নেই। আমি তোমাকে নিয়ে চলে যাব পারুল, অনেক দূরে কোথাও একটা চলে যাব আমি। পারুল তার মাথা তুলল। তার চোখে নতুন এক আশা ঝিলিক দিয়ে উঠেছে। চলে যাব? কোথায় চলে যাব? সদাশিবের চোখও জ্বলে উঠল। সে পারুলের কপালে আলতো করে চুমু খেল। কলকাতায় কোনো একটা মন্দিরে গিয়ে তোমাকে বিয়ে করব আমি। আমি কালই তোমাকে নিয়ে কলকাতায় চলে যাব। তারপর বিয়ে সেরে কলকাতাতেই কোনো একটা কাজ খুঁজে নেব। ওখানে আমাকে কেউ চিনবে না, আর তোমাকে কেউ অপমানও করবে না। সেখানে শুধু তুমি আর আমি থাকবো। পারুলের সারা শরীর তখন কেঁপে উঠছে। এটা কি সত্যি সদাশিব, যে টাকার জন্য তাকে ফেলে যেতে চেয়েছিল, সে আজ সব ছেড়ে পালাতে চাইছে? সে আবেগে সদাশিবের হাত শক্ত করে ধরল। তুমি মিথ্যে বলছো না তো? আবার আমায় ঠকাবে না তো? না পারুল, আজ দুপুরে যখন তুমি চলে গেলে তখন বাবার সামনে আমি কিছু বলতে পারিনি, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে 10 লাখ টাকার লোভ দেখিনি পারুল। আমি আমার বাবার কাছে গিয়ে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। বাবা আমার কাছে জমদূতের মতো, কিন্তু আজ আমার কাছে তুমি আর আমি, আমাদের সম্পর্কটাই আসল। ব্যাস, আর কিচ্ছু না। কাল সকালে ট্রেন ধরবো আমরা। তুমি তৈরি দেখো। পারুল তার হাতটা আরো শক্ত করে ধরল। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। তবে এই কান্না বেদনার নয়, আনন্দের। সে বলল, আমি তৈরি। তুমি যখন বলবে আমি তখনই তোমার সঙ্গে যাব। এই প্রথম পারুল সদাশিবের মধ্যে এক নতুন পুরুষকে দেখল, যে শুধু ভোগে মত্ত নয়, যে ভালোবাসার জন্য সবকিছু ছাড়তে পারে। এই রাতটা যেন তার দীর্ঘদিনের শূন্য জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। আজ আমি চলি পারুল। বেশিক্ষণ বাইরে থাকলে বাবা আবার সন্দেহ করতে পারে। পারুল বিছানা থেকে নেমে এসে দরজার কাছে তাকে এগিয়ে দিল। সাবধানে যেও, তোমার বাবা যেন জানতে না পারেন। না, জানতে পারবে না। এমনিতেও পরশু ললিতারা আসছে না, ওরা আসবে সামনের সপ্তাহে। বাবাকে বলবো আমি সম্বলপুর যাচ্ছি একটা কাজে। কেমন? আসি। সদাশিবের বাইকের শব্দ যখন তেলবা বাজারের রাস্তা থেকে মিলিয়ে গেল, তখন পারুল দরজা বন্ধ করে তার সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করল। তার মনে আর কোনো দ্বিধা নেই, ভয় নেই, শুধু রয়েছে এক অদ্ভুত আনন্দ, বহুদিনের কাঙ্ক্ষিত মুক্তির আনন্দ। ঘরের এক কোণে রাখা একটা ব্রিফকেস টেনে বের করল সে। বিয়ের সময় বাপের বাড়ি থেকে তাকে দিয়েছিল এটা। তার হাতে থাকা সমস্ত জমানো টাকা বের করে ব্রিফকেসের একটা পাশে রাখল, জামা কাপড় গোছালো। পারুলের নিজের জন্য একটা নতুন জীবন তৈরি হতে চলেছে, যেখানে সে দীনেশের মা বিধবা পারুল বরা নয়, সে শুধু সদাশিবের স্ত্রী পারুল। এই যে স্যার, এখানে লিখুন নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। দুজনের নামই লিখতে হবে? হ্যাঁ, দুজনেরই সম্পর্কও লিখবেন। আচ্ছা। ধর্মতলার অলকা হোটেল পুরনো, বয়সের ভারে জীর্ণতা বেড়েছে কেবল। আধুনিক জৌলুসের কোনো ছাপ হোটেলের কোথাও নেই। সোজা ভাষায় বলতে গেলে নেহাতি সস্তার ছাপোষা হোটেল। এই হোটেলেই এসে উঠল সদাশিব আর পারুল। রাতে হোটেলের কর্মচারী কানাইকে ডেকে সদাশিব বলল, এই যে ভাই, একটু মদের ব্যবস্থা করতে হবে যে কানাই ভাই।
হয়ে যাবে। কি খাবেন বলুন, দেশি বিদেশি সব হবে। না না দেশি না, একটা হুইস্কি নিয়ে এসো। 750। আর দাঁড়াও, এই নাও টাকা। করকরে 5টা 100 টাকার নোট কানাইয়ের দিকে এগিয়ে দিল সদাশিব। যা বাঁচবে তোমার, রেখে দিও কেমন? কথাটা শুনে কানাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। একগাল হেসে সে বলল, রাতে কি খাবেন বাবু? মাংস পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে রুটি আর মাংস। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মদ নিয়ে বসে পড়ল পারুল আর সদাশিব। পারুল আগে মদ খেত না, সদাশিবের সঙ্গে থেকে থেকে মদের নেশা ধরেছে তার। গেলাসে মদ ঢালতে ঢালতে পারুল বলল, বাড়িতে কি বলে এসেছো? কদিন থাকবে? বাড়িতে বলে এসেছি 2 দিন পর ফিরবো। তখন না ফিরলে সন্দেহ করবে না? করলে করুক, আমাদের তো আর কেউ খুঁজে পাবে না। সদাশিবের নির্লিপ্ত কণ্ঠ পারুলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল কয়েক গুণ। সে বলল, কলকাতায় কোথায় থাকবে কিছু ভাবলে? না, এখনো কিছু ঠিক করিনি। কাল আগে আমরা বিয়েটা তো করি, তারপরে সব ভাববো। দাও দাও, মদ দাও, শেষ হয়ে গেল। পরদিন পুলিশের জিপ এসে যখন হোটেলের সামনে দাঁড়ালো, তখন দুপুর গড়িয়ে গেছে। দোতলার 216 নম্বর ঘরে খুন হয়েছে এক নারী। খুনটা ঘটেছে অনেক আগেই, সম্ভবত কাল রাতে। তবে খবরটা জানাজানি হয়েছে বেলার দিকে। বেলা তখন প্রায় 1টা। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সুব্রত নাগ সাবধানে 216 নম্বর ঘরে প্রবেশ করলেন। বালিশ চাপা দেওয়া এক নারীর শান্ত শীতল দেহ, মেঝেতে ছড়ানো 2টো ব্যাগ, একটা ব্রিফকেস, একটা পুরনো শাড়িও পড়ে আছে মেঝেতে। খুন করে বাথরুমের ভিতরে থাকা ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে গেছে খুনি। ঘরের জিনিসপত্র সমস্ত সিজ করতে বলে ম্যানেজারের অফিসে এলেন সুব্রত নাগ। বাইরে ধর্মতলার অবিরাম হট্টগোল, কিন্তু হোটেলের এই অংশে অস্বাভাবিক নীরবতা। সুব্রত নাগের তীক্ষ্ণ চোখ হোটেলের ম্যানেজার সন্তোষবাবু এবং অন্যান্য কর্মচারীদের দিকে। সন্তোষবাবু তার মোটা শরীরেও থরথর করে কাঁপছেন। তার পাশে দাঁড়িয়ে আছে এক বয়স্ক বেয়ারা কানাই আর এক মহিলা কর্মচারী রমা। ইস্পাতের মতো ধারালো কণ্ঠে সুব্রত নাগ জিজ্ঞেস করলেন, মিস্টার সেন, এরা কবে চেক ইন করেছিল? সন্তোষবাবু রুমাল দিয়ে কপাল মুছলেন, বললেন, স্যার স্যার কাল কাল সন্ধ্যায় ওরা চেক ইন করে। রেজিস্টারে নাম লেখা শিবকুমার মিশ্র এবং স্ত্রী পারুল মিশ্র। আজ আজ সকালে রমা যখন চা দিতে গেল তখন তো দরজা খোলেনি স্যার ওরা। অথচ কাল ভদ্রমহিলা বলেছিলেন সকালে উঠে ওনারা দক্ষিণেশ্বর যাবেন। রমা, তুই চা দিতে গিয়েছিলিস না? বল না, কি দেখলি, গিয়ে বল। রমা, যার চোখ তখন ভয়ে কোটরাগত, ফিসফিস করে বলল, আমি একবার ডেকেছিলাম ম্যাম। ম্যাম চা নেবেন, কিন্তু কোনো সারা শব্দ পাইনি। অবশ্য অনেক গেস্টই তো দেরি করে ওঠেন, তাই আমি প্রথমে একেবারেই ওটা পাতা দিইনি। তারপর গেস্টরা সাধারণত 12টার মধ্যে একবার তো চা বা খাবার চায়, কিন্তু ওদের ঘর থেকে কোনো সারা শব্দ এলো না। আমি সন্তোষদাকে বললাম আমার কেমন একটা ভয় লাগছে। সন্তোষদা তখন কানাইকে পাঠালো। কানাই বারবার নক করলো, কিন্তু কোনো সারা শব্দ এলো না স্যার। কানাই এবার সুব্রতর সামনে এগিয়ে দাঁড়ালো, বলল,
স্যার স্যার ওই আমরা তখন ঠিক করলাম যে একটা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলবো। ভাবলাম হয়তো শরীর খারাপ টারাপ হয়েছে, তা স্যার সে চাবি দিয়ে দরজা খুলতেই যা দেখলাম। সুব্রত নাগ চেয়ারে হেলান দিলেন, জিজ্ঞেস করলেন, তা খুনিকে আপনারা কেউ দেখেননি ভোরবেলায় বা গভীর রাতে? না স্যার, না। আমরা আমরা গভীর রাতে এমনিতেই রিসেপশন বন্ধ করে দিই, আর ভোরেও বিশেষ কেউ তো থাকে না স্যার। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো আনইউজুয়াল ব্যবহার চোখে পড়েছিল আপনাদের? আনইউজুয়াল না না স্যার, তেমন কিছু তো নজরে পড়েনি। ওরা ওরা রাতে খাবার নিল, মদ নিল, সব কিছুই তো স্যার মানে নর্মাল, একদম সাধারণ ব্যাপার যাকে বলে। মন মতো উত্তর না পেলেও সুব্রত নাগ হতাশ হলেন না। এই ধরনের হোটেলে যেখানে রোজকার ভিড়ে নতুন মুখ মিশে যায়, সেখানে সবার ব্যবহার মনে রাখা কঠিন। তিনি রেজিস্টার খাতাটা তুলে নিলেন, হাতের লেখাটা খুঁটিয়ে দেখলেন। কুমার মিশ্র, পুরী, উড়িষ্যা, 20B সাগরিকা অ্যাপার্টমেন্ট, নিউ বিচ রোড। এই ঠিকানাটা অরিজিনাল? সন্তোষবাবু ইতস্তত করে বললেন, স্যার পুরীর ঠিকানা ভেরিফাই করার তো কোনো কোনো উপায় ছিল না। হ্যাঁ, বোঝেনি তো স্যার যে গেস্টরা অনেক সময় অন্যরকম ঠিকানা দেন, তাই। সন্তোষবাবুর কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে রমা বলে উঠল, একটা ব্যাপার স্যার, একটা ব্যাপার মনে পড়েছে, একদম ভুলে গেছিলাম স্যার। ভদ্রমহিলার বয়সটা আপনারা যতটা দেখলেন, এই ছেলেটা কিন্তু বাচ্চা। এই ধরুন আমাদের কানাইয়ের বয়সী 25 কি 26 হবে। আমরা তো ভেবেছিলাম প্রথমে দিদি আর ভাই, পরে বুঝলাম জানেন স্বামী স্ত্রী। সুব্রত নাগ তার এক সহকর্মীকে ঠিক সেই সময় নির্দেশ দিলেন এখনই একটা টিম নিয়ে পুরীর এই ঠিকানায় যেতে। যতটা দ্রুত সম্ভব ঠিকানা ভেরিফাই করতে হবে। রেজিস্টারে পাওয়া নাম শিবকুমার মিশ্র এই কেসের প্রধান সাসপেক্ট। পরের দিন সকালে পুরী থেকে পুলিশের টিম ফিরে এলো। টিমের হেড রফিক বলল, স্যার এই ঠিকানাটা না ভুয়ো। 20B সাগরিকা অ্যাপার্টমেন্ট এই নামে পুরীতে কোনো ঠিকানাই নেই। ওটা সম্ভবত কোনো লজ বা হোটেলের নাম নকল করা হয়েছে। বুঝলাম। সুব্রত নাগ মাথা নাড়লেন। তিনি আগেই এমনটা আঁচ করেছিলেন। খুনি ঠান্ডা মাথার এবং তার পালানোর পথ সে আগেই তৈরি করে রেখেছিল। এই পুরীর নাম ব্যবহার করে সে পুলিশের মূল্যবান সময় নষ্ট করতে চেয়েছিল। সুব্রত বলল, আমিও এরকমই আন্দাজ করেছিলাম ঠিকানাটা ভুয়ো। আচ্ছা রফিক, ক্রাইম সিন থেকে সিজ করা ব্যাগপত্রগুলো আনো তো। খুঁজে দেখো ওখানে কোনো রকম কোনো ঠিকানা বা পরিচয়পত্র পাওয়া যায় কিনা, বা কোনো ছবি, ট্রেনের টিকিট, কিছু না কিছু তো পাওয়া যাবেই। খুঁজতে খুঁজতে ব্রিফ কেসের মধ্যে 3টে ট্রাউজার পেলেন সুব্রত। প্রথম ট্রাউজারটার পকেটে হাত দিতে গিয়ে তিনি দেখলেন পকেটের কাছে সেলাই করা একটা ছোট কাপড়ের টুকরো। এই দেখি এটা কি। এই তো পাওয়া গেছে। উত্তেজনায় লাফিয়ে উঠল সুব্রতর হৃৎপিণ্ড। ওম টেলার্স, রাউরকেলা। যদিও রাউরকেলা নেহাত ছোট শহর নয়, আর এই নামে কতগুলো যে টেলার্স আছে ওখানে কে জানে, তবে কিছু তো পাওয়া গেল। মনে মনে ভাবলেন সুব্রত, ঠিকানাটা যদি আরেকটু স্পেসিফিক হতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। ঠিক তখনই রফিক বলল, স্যার এই দেখুন, এটা একটা ঠিকানা রয়েছে। অন্য একটা ট্রাউজার সুব্রতর দিকে এগিয়ে দিল রফিক। ট্রাউজারের পকেটের পাশের কাগজে লেখা ওম টেলার্স, সেক্টর 16, রাউরকেলা। সুব্রত নাগের ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটল। খেলাটা এবার শুরু হবে। এই লেভেলটা এখন সুব্রতর প্রধান ঘুঁটি। রাউরকেলা পুরী নয়। এক লাফে পুরী থেকে সুন্দরগড় জেলার ইস্পাত নগরে শিফট হল সুব্রত নাগের তদন্ত।
মিথ্যে ঠিকানার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা এখন তার সামনে স্পষ্ট। সুব্রত রফিককে বললেন, গাড়ি রেডি করো, এখনই বেরোবো আমরা। রাউরকেলা সেক্টর 16 খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না সুব্রতকে। ওড়িশা পুলিশ তাদের 2 জন কনস্টেবলও দিয়েছিল সাহায্যের জন্য। ওরাই খুঁজে বের করলো সেক্টর 16-এর ওম টেলার্স। এক পাশে পানবিড়ির দোকান, অন্য পাশে ওম টেলার্স। দোকানে তখন বিকেলের কাজ চলছে। ভেতরে একজন মধ্যবয়সী লোক সেলাই মেশিনে কাজ করছে। সুব্রত নাগ তার টিম নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালেন। দোকানের মালিক ওম প্রকাশ ক্যাশ কাউন্টারে বসেছিল। পুলিশের লোক দোকানের সামনে এসে দাঁড়িয়েছে দেখে একটু ভয় পেল সে। সুব্রত নাগ জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা ওম টেলার্স তো? ওম প্রকাশ বলল, হ্যাঁ স্যার, কি চাই আপনার? সুব্রত নাগ তার পরিচয়পত্র দেখালেন। আমি কলকাতা পুলিশ থেকে এসেছি। একটা খুনের তদন্ত চলছে, তোমার সাহায্য দরকার। খুনের কথা শুনে ঘাবড়ে গেল ওম প্রকাশ। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভীরু কণ্ঠে সে বলল, খুন এখানে? আমি কিছু জানি না স্যার, আমি তো শুধু কাপড় সেলাই করি। সুব্রত নাগ তার হাতের ট্রাউজারটা এগিয়ে দিলেন ওম প্রকাশের দিকে। এই ট্রাউজারটা দেখেছো? এটা তোমার দোকানে তৈরি করা? ওম প্রকাশ ট্রাউজারটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, লেবেলটা দেখল, তারপর বলল, এক সেকেন্ড দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই দেখুন, এই ডিজাইনটা আমারই। এই দেখুন, আমার দোকানের নামও লেখা আছে, আর সেলাইও আমার হাতেই করা। আমি চিনি আমার সেলাই। তো ঠিক আছে, এই ট্রাউজারটা কার সেটা মনে আছে? স্যার, বহু বছর ধরে তো ট্রাউজার বানাচ্ছি, সব কটা তো মনে রাখা মুশকিল স্যার। কোনো উপায় নেই? দেখো, একটা খুন হয়ে গেছে। এটা কার ট্রাউজার না জানা গেলে খুনিকে আমরা ধরতে পারবো না। সুব্রতর কথা শুনে কিছুক্ষণ চুপচাপ ভাবল ওম প্রকাশ। তারপর বলল, একটা উপায় আছে স্যার, ক্যাশ মেমো দেখতে হবে। পুরনো নতুন মিলিয়ে দোকানে বেশ কয়েকটা ক্যাশ মেমোর খাতা আছে, যেখানে সব লেখা থাকে। দাঁড়ান দেখছি, দেখে বলছি। সুব্রত নাগ অনেকটাই আশ্বস্ত হলেন। এই মফস্বল শহরগুলিতে ক্যাশ মেমো রাখার পুরনো অভ্যেসই তার একমাত্র ভরসা। ওম প্রকাশ সুব্রতর আনা ট্রাউজারটার মাপ নিল প্রথমে, তারপর ক্যাশ মেমোর খাতা খুলে পাতা উল্টোতে লাগলো। ট্রাউজারের মাপ মডেল মিলিয়ে খুঁজতে শুরু করলো সে। বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয়। শুধু একটা মাপ মিললেই যে হয়ে যাবে তেমনটাও নয়। অন্তত 3-4টে একই মাপ মেলা দরকার। খুঁজতে খুঁজতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। শেষে প্রায় 3 ঘন্টা খোঁজার পর ক্যাশ মেমোতে একটা নাম পাওয়া গেল, যার মাপের সঙ্গেই ট্রাউজারের মাপ হুবহু মিলে যাচ্ছে। নাম সদাশিব মিশ্র, ঠিকানা মন্দিরতলা। সদাশিব মিশ্র, ঠিকানা মন্দিরতলা। আচ্ছা, কে এই সদাশিব? চেনো তুমি তাকে? ওম প্রকাশ ততক্ষণে আন্দাজ করতে পেরেছে ট্রাউজারের মালিক সম্ভবত এই খুনের কেসের আসামি। সে ভয় ভয় বলল, সদাশিব দয়ানন্দ মিশ্রর ছেলে? চিনি স্যার, আমার দোকানে আসতো, বাইকে আসতো। খুব বাজে স্বভাবের ছেলে স্যার। আচ্ছা, তা ওর বয়স কেমন? কত আর হবে, 25-30। ওম প্রকাশজি, তোমার যা জানা আছে সব বলো। এই সদাশিবের সঙ্গে কারো সম্পর্ক ছিল? মানে ওই প্রেমের? কারো সম্পর্ক? নতুন সম্পর্ক তো লেগেই থাকতো স্যার। তবে তখন পাশে দাঁড়িয়ে থাকা বাজারের এক পানের দোকানদার এগিয়ে এলো সামনে। অনেকক্ষণ ধরে সে পুরো ব্যাপারটা খেয়াল করছিল। সে বলল, স্যার, ওই সদাশিবের খুব বদনাম এদিকে। স্বভাব ভালো ছিল না। আচ্ছা, নতুন নতুন মেয়েদের নিয়ে বাইকে ঘুরতো। ইদানিং সে একটা বিধবাকে নিয়ে ঘুরছিল, ও দীনেশের মা। দীনেশ? কে এই দীনেশ? দীনেশ বরা, সদাশিবের বন্ধু। এই বর্ডারে চাকরি করে। ওরই মা পারুল বরা। পারুল?
পারুল নামটা শুনতেই সুব্রত নাগ অনেকটাই নিশ্চিত হয়ে গেলেন তিনি ঠিক পথেই হাঁটছেন। হোটেলের রেজিস্টারেও তিনি এই নামটাই দেখেছেন, পারুল মিশ্র। একই নামের দুজন মানুষ থাকতে পারে না এমনটা নয়, অবশ্যই পারে, কিন্তু তাদের মধ্যে একজন খুন হবে, আবার দুজনেরই প্রেমিকী বয়সে ছোট, এতটা সমাপতন একসঙ্গে ঘটতে পারে না, অন্তত কোনো ক্রাইমের ক্ষেত্রে তো নয়। ওমপ্রকাশও দোকানদারের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, পারুল বড়া, পারুল স্যার, দীনেশ বড়ার মা। আচ্ছা, তা এই পারুল এখন কোথায়? সপ্তাহখানিক হয়েছে স্যার, ও বাড়িতে নেই। কোথায় আছে কেউ জানে না। জানেন, সদাশিবের সাথে ওর একটা ভাবসাব ছিল, সবাই তাই বলতো। আসলে দীনেশ বর্ডারে থাকার সুযোগেই। সুব্রত নাগের ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটল। তার থিওরি মিলে গেছে। অলকা হোটেলের মৃত পারুল মিশ্রই হলো এই পারুল বরা। শিবকুমার মিশ্র আসলে সদাশিব মিশ্র। বন্ধুর মাকে নিয়ে পালিয়েছিল, কিন্তু খুনটা কেন করল? অবৈধ সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইছিল। সুব্রত নাগ দ্রুত হাতে নোট নিলেন। আচ্ছা, সদাশিবের বাবার নাম তো দয়ানন্দ মিশ্র, তাই তো? ওমপ্রকাশ মাথা ঝাঁকালো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই সদাশিবকে শেষ কবে দেখেছ? সপ্তাহখানিক আগে। এখন সদাশিব কোথায় আছে জানো? না স্যার, বাজারে তো ওকে দেখিনি, বাড়িতেই থাকবে বোধহয়। আর এই পারুল বোরা, এর বাড়ি কোথায়? এই তো স্যার, সামনেই সামনেই, ওই সেক্টর 12। কে কে থাকে ওই বাড়িতে? এখন তো কেউ নেই স্যার, পারুল কয়েকদিন হয়েছে বেরিয়েছে, বোধহয় ছেলের কাছে গেছে বা বাপের বাড়িও যেতে পারে। বেশ, চলো। সুব্রত নাগ তার দলবল নিয়ে যখন তেলবা বাজার থেকে মন্দির তলার পথে রওনা হলেন, ততক্ষণে সূর্য ডুবে গেছে। যদি সদাশিব বাড়িতে থাকে তাহলে তো খুব ভালো, ওকে আজকেই গ্রেফতার করতে পারবে সুব্রত। কিন্তু ও যদি না থাকে তখন কি করবে সুব্রত? ইস্পাত নগরীর ঘোলাটে আকাশে অন্ধকার জমে উঠছে ক্রমশ। ওম টেলার্স থেকে বেরিয়ে মিনিট 15 পর পুলিশের জিপটা দয়ানন্দ মিশ্রের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওড়িশা পুলিশের 2 জন কনস্টেবল আর নিজের টিমের লোকজন নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন সুব্রত নাগ। সারা বাড়িতে সাজো সাজো রব। পুলিশ দেখে উঠোনে নামলেন দয়ানন্দ মিশ্র। তার বাড়িতে এত পুলিশ কেন? দয়ানন্দ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার স্যার? ওড়িশা পুলিশের একজন কনস্টেবল সুব্রতকে দেখিয়ে বললেন, স্যার কলকাতা থেকে এসছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। দয়ানন্দ সুব্রতর দিকে ফিরলেন, বললেন, আগে হ্যাঁ বলুন। নমস্কার, আমি সুব্রত নাগ, কলকাতা পুলিশ। নমস্কার। আপনার ছেলের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। দয়ানন্দর ভুরু বেঁকে গেল। মনে মনে বলতে লাগলো, উফ, আবার কি ঝামেলা পাকিয়েছে কে জানে। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। একের পর এক ঝামেলা উদয় হচ্ছে বাড়িতে। কাল আবার প্রশান্ত পান্ডে আসবেন। ভাবতেই মাথাটা ধরে উঠল দয়ানন্দর। কেন বলুন তো স্যার? ডাকুন, আপনার ছেলেকেই বলছি, ডাকুন। যশোদা, এই শিবকে একটু ডেকে দাও তো। সদাশিব নিজের ঘরেই ছিল। জীবনের বড় ঝামেলা মিটিয়ে এসেছে সে। একরকম নিশ্চিন্ত মনে ঘরে শুয়ে শুয়ে রেডিওতে গান শুনছিল সদাশিব। এমন সময় তার ডাক পড়ল। উঠোনে নেমে সদাশিব যখন দেখল কয়েকজন পুলিশ এসে দাঁড়িয়ে আছে, তখন তার বুক কেঁপে উঠল। দয়ানন্দ মিশ্র বললেন, উনি কলকাতা থেকে এসেছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। কাঁপা কাঁপা গলায় সদাশিব বলল, হ্যাঁ বলুন। আপনি পারুল বোরা নামে কাউকে চেনেন? নামটা শুনে মুহূর্তের মধ্যে সদাশিব আর দয়ানন্দর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঢোক গিলে সদাশিব বলল, হ্যাঁ চিনি, দীনেশের মা। মা? আপনার সঙ্গে তার কি সম্পর্ক?
আমার বন্ধুর মা, এইটুকুই। কেন কেন বলুন তো? আর কোনো সম্পর্ক নেই? না। সুব্রত এবার ওর ব্যাগ থেকে একটা ট্রাউজার বের করলেন, যে ট্রাউজারটা অলোকা হোটেলের রুম থেকে উদ্ধার করেছিল পুলিশ। সেটা সামনে ধরে সুব্রত বললেন, আচ্ছা, এটা দেখুন তো, এটা আপনার তো? ভালো করে খুঁটিয়ে ট্রাউজারটা দেখলো সদাশিব। তারপর ঘাড় নেড়ে সে বলল, না না, এটা আমার না। ভালো করে দেখে বলুন। হ্যাঁ, দেখে নিয়েছি, এটা আমার না। ওম টেলার্স থেকে কিন্তু আমাদের বলা হয়েছে এই ট্রাউজার আপনার। দয়ানন্দ এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। এবার একটু বিরক্ত হয়ে তিনি বললেন, কি হয়েছে স্যার, একটু খুলে বলবেন? পারুল বোরা কলকাতার একটা হোটেলে খুন হয়েছেন গত মঙ্গলবার। আপনার ছেলে সদাশিব সেই খুনের প্রধান সাসপেক্ট। খুন? কিন্তু গত মঙ্গলবার? না না স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। গত মঙ্গলবার তো আমার ছেলে সম্বলপুর গিয়েছিল। তাই? তা সম্বলপুরে কি কাজে গেছিলেন সদাশিব বাবু? এক বন্ধুর সঙ্গে দেখা করতে। কি নাম বন্ধুর? প্রেম। তা প্রেমের ঠিকানাটা দিন তো, ও টেস্টিমানি দরকার, নয়তো বুঝবো কেমন করে আপনি সত্যি বলছেন কিনা। ঠিকানাটা আর দিল না সদাশিব। বলা ভালো, দেওয়ার মতো মনের জোর আর তার ছিল না। সে বুঝে গিয়েছিল এই ফাঁদ থেকে সে আর বেরোতে পারবে না। ওকে চুপ থাকতে দেখে সুব্রত বললেন, চুপ করে কেন সদাশিব বাবু? কেন শুধু শুধু আমাকে সম্বলপুর পর্যন্ত দৌড় করাবেন? আপনিও জানেন, আমিও জানি, গত মঙ্গলবার আপনি কলকাতায় ছিলেন, ধর্মতলার অলোকা হোটেলে। পুলিশ যখন সদাশিবের হাতে হাতকড়া পরাচ্ছিল, নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিলেন দয়ানন্দ। যশোদা দেবী ততক্ষণে হাউ হাউ করে কাঁদছেন। তার একমাত্র ছেলে সদাশিব, কদিন পরই বিয়ে, নতুন বৌমা আসবে ঘরে। দয়ানন্দ মিশ্র একবার শেষ চেষ্টা করলেন ছেলেকে বাঁচানোর। সুব্রতকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, স্যার স্যার স্যার, একটা কথা শুনুন স্যার। স্যার বলছি, ওর বয়স তো এইটুকু, দেখতেই তো পাচ্ছেন। একটা ভুল করে ফেলেছে স্যার, কোনোভাবে কি ওকে ছেড়ে দেওয়া যায় না? এটা ভুল নয় মিস্টার মিশ্র, এটা মার্ডার। জানি স্যার, জানি, কিন্তু পারুল এমন কোনো মানুষ না যে তার খুনিকে না ধরলে আপনার প্রমোশন আটকে যাবে। কোনো উপায় থাকলে আপনি আমাকে বলুন না, আপনি বলুন না, নির্দ্বিধায় বলুন স্যার। আমি সব কিছু করতে রাজি আছি স্যার, সব কিছু স্যার। মৃদু হাসলেন সুব্রত, বললেন, না দয়ানন্দজি, কোনো উপায় নেই। এবার দয়ানন্দ মরিয়া হয়ে উঠলেন। হাত পা ছুঁড়ে তিনি বললেন, আরে কত টাকা চাই আপনার, বলুন না, কত টাকা, কত কোটি চাই আপনার? আপনাদের সবাইকে আমি 1 কোটি করে টাকা দেবো, সবাইকে 1 কোটি করে টাকা আমি সবাইকে দেব। সদাশিবকে আপনারা ছেড়ে দিন স্যার, ও আমার একমাত্র ছেলে, আমার আর বংশ থাকবে না স্যার। দয়া করুন স্যার, দয়া করুন, দয়া করুন স্যার। আমায় ক্ষমা করবেন দয়ানন্দজি, আপনাকে এই দয়াটুকু আমি করতে পারবো না। দয়া করুন স্যার, পায়ে পড়ছি স্যার, স্যার পায়ে পড়ছি স্যার, আপনার একটু দয়া করুন স্যার। স্যার আমার আর কেউ নেই স্যার, আমার একমাত্র ছেলে স্যার, স্যার স্যার। পরদিন রাউরকেলা আদালতে সদাশিবকে হাজির করালো পুলিশ। তারপর সেখান থেকে তাকে নিয়ে কলকাতায় ফিরলেন সুব্রত নাগ। জেরা শুরু হলো সদাশিবের। টেবিলের উল্টো দিকে বসে আছেন সাব ইন্সপেক্টর সুব্রত নাগ। তার সামনে একটা কাঠের চেয়ারে বসে সদাশিব মিশ্র। আক্কানের উড়নচণ্ডী যুবকটির চোখে এখন গভীর ক্লান্তি, মুখে ভয়। রাউরকেলার সেই আত্মবিশ্বাসী দাম্ভিক ভাবটা আজ আর নেই। তার বাইকের গতি আর বাবার প্রতিপত্তির আড়ালে যে মিথ্যে জীবন সে তৈরি করেছিল, সেই জীবন আজ ধূলিসাৎ।
সুব্রত নাগ প্রশ্ন করলেন। তা বলুন, পারুল বোরা, আপনার বন্ধু দীনেশ বোরার মা, তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল না স্যার, শুধু শরীরের তাড়নায় আমরা মিশেছিলাম। বিশ্বাস করুন স্যার, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। তা কিভাবে শুরু হয় আপনাদের সম্পর্ক? মাস 4 আগে শুরু হয়েছিল স্যার। আমি দীনেশের বাড়িতে গিয়েছিলাম, তেলবা বাজারে। ও তো বর্ডারে চাকরি করে, এমনি খোঁজ নিতে গিয়েছিলাম ওর মা কেমন আছে, দীনেশ কবে ফিরবে। আমি যখন গেলাম তখন পারুল মানে চাচি আমাকে জোর করে বসালো, বললো সারাদিন একা থাকি, গল্প করার মানুষ পায় না। তারপর থেকে মাঝে মধ্যে যেতাম স্যার, বাইকে করে ওকে নিয়ে রাউরকেল্লার আশেপাশে ঘুরে বেড়াতাম। কয়েকদিন পর আমাদের প্রথম শারীরিক সম্পর্ক তৈরি হয়। ও নিজেও আমাকে বলতো ও শুধু আমার শরীর চায়। আমি সেরকমই ভেবেছিলাম। ও যে আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে আমি সেটা বুঝতে পারিনি স্যার। তারপর কি হলো? আপনার বাড়িতে জেনে গেল, আর আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেন, তাই তো? না স্যার, বাড়িতে জানতে পারেনি। বাবা আমার বিয়ে ঠিক করেছিল পার্টনার এক ব্যবসায়ীর একমাত্র মেয়ের সঙ্গে। ওরা 10 লাখ টাকা পণ দেবে, গাড়ি দেবে। আমি রাজি হয়ে গেলাম। কি করব বলুন? পারুলকে তো আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। আর এই মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী, তার প্রচুর পয়সা। এই কথাটাই জানাতে গিয়েছিলাম পারুলকে। ওর সব শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল আমি শুধু ওর, অন্য কারোর সঙ্গে বিয়ে হলেও আত্মহত্যা করবে। তাই নিজে থেকেই ওকে সরিয়ে দিলেন। সদাশিব মাথা নিচু করে রইল। তার কণ্ঠস্বর শুকনো, প্রায় ফিসফিসানি। না স্যার, না, আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু না, কিচ্ছু করিনি। আপনারা ভুল করছেন, আমি কিচ্ছু করিনি স্যার। আমরা ভুল করছি না সদাশিব। বিশ্বাস করুন, পারুল আত্মহত্যা করেছে। আত্মহত্যা? একটা বালিশ চাপা দেওয়া দেহ, মেঝেতে পড়ে থাকা ব্যাগ আর ফায়ার এক্সিট দিয়ে আপনার পালানো, এর মধ্যে কোনটা আত্মহত্যার লক্ষণ? কেন করলেন খুনটা? সদাশিব হঠাৎ মাথাটা তুলল, তার চোখ দুটো যেন নিমেষে জ্বলে উঠল। কেন কেন করলাম শুনবেন আপনারা? ওই বাজারি চরিত্রহীন মহিলা আমাকে ফাঁদে ফেলে দিয়েছিল স্যার। ফাঁদ? কি ফাঁদ? আমি মুক্তি চেয়েছিলাম স্যার, ওই কথাটাই বলতে গেছিলাম সেদিন। ও আমাকে ছাড়ছিল না, বারবার বলছিল আমাকে বিয়ে না করলে বাবার কাছে যাবে, আমার হবু বউ ললিতাকে সব বলে দেবে। আমার বাবার ক্ষমতা আছে, কিন্তু সমাজের চোখ আর আমার মান সম্মান। আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, আর ও আমাকে পুরনো আবর্জনার মতো আঁকড়ে ধরেছিল। বেশ, আমি ওকে বোঝাতে চেয়েছিলাম যে কদিন পর দীনেশ বাড়ি ফিরবে, বাড়িতে থাকবে, তখন তো ও জানতে পারবেই। তারপর কারোর মান সম্মান থাকবে। ও কিছুতেই শুনলো না, সোজা আমার বাড়িতে চলে গেল, বাবাকে পর্যন্ত থ্রেট দিয়ে এলো। আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম স্যার, ও বেঁচে থাকলে কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। সারাদিন শুয়ে শুয়ে আমি ভাবলাম কি করে ওকে সরিয়ে দেওয়া যায়। বাহ বাহ। তা আপনার বাবা মা কেউ জানতো আপনার এই প্ল্যানের ব্যাপারে? না 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 স্যার, ওরা কিছু জানতো না। বাবাকে আমি বললাম যে আমি সম্বলপুরে যাচ্ছি, সম্বলপুরে আমার এক বন্ধু থাকে প্রেম, ওর বাড়িতে যাচ্ছি, তাই বলে আমি পারুলকে নিয়ে কলকাতায় চলে এলাম। কি বলে এনেছিলেন পারুলকে? আমি ওকে বলেছিলাম আমরা পালিয়ে যাব রাহুরকেল্লা থেকে, বাবার সম্পত্তি আমার দরকার নেই, আমি ওকে নিয়ে কলকাতায় যাব, মন্দিরে বিয়ে করে নতুন জীবন শুরু করব। ও তো শুনে খুশি হয়ে গেল। আমি বললাম ললিতারা এই সপ্তাহে না পরের সপ্তাহে আসছে, ডেটটা পিছিয়েছে, আমরা এই ফাঁকে বেরিয়ে যাব কালকে। বাহ। আমি জানতাম যদি রাউরকেল্লার আশেপাশে খুনটা করি তাহলে বাবার প্রভাবে পুলিশকে হয়তো ঠেকিয়ে রাখা যাবে, কিন্তু লোকে কানাঘুষো করবেই। অনেকেই জানে যে আমাদের মধ্যে কিছু একটা চলছে, আমাদের পরিবারের ভবিষ্যৎ নষ্ট হবে। আমি সেই জন্য ওকে নিয়ে কলকাতায় চলে এলাম।
যেখানে আমাদের কেউ চেনে না। নাম বদলে আমি হোটেলে চেক ইন করলাম, শিবকুমার মিশ্র, পুরী। বেশ, তারপর? আমরা আমরা রাতে খাবার খেলাম, মদ খেলাম। আমি অভিনয় করে ওকে বোঝাতে থাকলাম যে আমি লজ্জিত। ও খুশি ছিল সেদিন। ও সারাদিন ধরে নতুন জীবনের স্বপ্ন দেখছিল। আর আমি শুধু শুধু সময়ের অপেক্ষা করছিলাম, সময়ের অপেক্ষা। তা আপনি ওকে ঘুমিয়ে যেতে দিলেন? হ্যাঁ, ওর ঘুম গভীর হলে আমি উঠলাম। আমি প্রথমে ভেবেছিলাম বিষ দেব, কিন্তু তাতে ধরা পড়ার ভয় ছিল আমার। তারপর বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরলাম আমি। ও জেগে উঠলো স্যার, আমার ঠেলে মুখ দিয়ে কেমন গো গো শব্দ করছিল, পা দিয়ে দুমড়ে মুচড়ে দিচ্ছিল বিছানার চাদর। মুখটা মিনিট খানেক পর আস্তে আস্তে নিস্তেজ হয়ে এলো শরীরটা। ওকে ছেড়ে দিয়ে আমি বাকি মদটা শেষ করলাম। ততক্ষণে আমার মাথা চক্কর দিচ্ছে। আমার চোখের সামনে একটা সদ্য মৃত মানুষ শুয়ে আছে। আমি তাকে খুন করেছি। আমি 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 আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ওই ঘরে। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বাথরুমের ভেতরে ওই ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। তো হোটেল থেকে পালিয়ে কোথায় গিয়েছিলেন? হোটেল থেকে বেরিয়ে আমি সোজা হাওড়া স্টেশনে চলে গেলাম। ভোরবেলা ট্রেন ধরলাম। জামশেদপুরে এক বন্ধুর কাছে ছিলাম 2 দিন, তারপরে বাড়ি ফিরে এলাম। আচ্ছা, আপনি তো আপনার ব্যাগ নিয়ে পালিয়ে এলেন, তাহলে ট্রাউজার যে ব্যাগে ছিল ওটা কার ব্যাগ? পারুলের? স্যার, ওই তিনটে দিনেশের ট্রাউজার। হ্যাঁ, দিনেশের? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ওর আর আমার একই হাইট, তো মাপও মোটামুটি এক। তাহলে ওম টেলার্সের ক্যাশ মেমোতে আপনার নাম পেলাম কেন? বলছি স্যার, বলছি। মাস 2 আগে পারুল আমাকে বলেছিল যে দিনেশের জন্য 3টে ট্রাউজার বানাবে। বেশ, কিন্তু দিনেশ তখন বর্ডারে। আমি বললাম যে ওর আর আমার মাপ তো একই, আমি মাপ দিয়ে দেব, বা আমার একটা ট্রাউজার দোকানে দিলে ওরা সেই মাপে নতুন কিছু একটা বানিয়ে দিতে পারবে। আমি গেছিলাম সেদিন ওম টেলার্সে। আমি ওখান থেকে আমি ট্রাউজার বানাতাম, তো গিয়ে মাপ দিয়ে 3টে নতুন ট্রাউজার বানিয়ে আনলাম। তাই মেমোতে আমার নামটা ছিল, যদিও তারপর দিনেশ আর বাড়ি পেরেনি, তাই ট্রাউজারগুলো আর ইউজ হয়নি, ঘরে পড়েছিল। সেদিন যখন আমরা কলকাতায় যাব, ট্রেনে ওঠার আগে তো আমি পারুলের বাড়িতে গিয়েছিলাম। ও যখন দেখলো যে আমি মাত্র 2টো ট্রাউজার এনেছি, তখন দিনেশের ওই ট্রাউজার 3টে ব্যাগে ভরে নিল। হোটেল থেকে বেরোনোর সময় ওগুলোর কথা আমার একদম মাথায় ছিল না স্যার, একদম। সুব্রত নাগ আর কোনো প্রশ্ন করলেন না। তার যা জানার তা জানা হয়ে গেছে। বাইরে বেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে একটা সিগারেট ধরালেন তিনি। অসমবয়সী প্রেম খারাপ নয়, ভুলও নয়, যদি দুজনের সম্মতি থাকে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কনসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মতি থাকলে সব প্রেমই সুন্দর, সত্য। সদাশিব আর পারুলের সম্পর্কটাকে ঠিক কতটা প্রেম আর কতটা যৌন চাহিদা বলা যায় তা এক দীর্ঘ বিতর্কের বিষয়। দুজনেরই ছিল আকাশ ছোঁয়া শারীরিক লোভ আর কামনা। এই লোভের আগুন শেষ পর্যন্ত ধ্বংস করেছে তাদের জীবন। আমাদের আজকের ক্রাইম কথা এ পর্যন্ত। দ্রুতই আপনাদের শোনাব নতুন আরেকটি অপরাধের কাহিনী, যার সব চরিত্র কাল্পনিক নয়।
মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা